নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। রাজ্যে ঘটে চলা বর্তমান ঘটনা প্রবাহ এবং তার সঙ্গে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এই রাজ্যের গণ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শাসক দল বা রাজ্য প্রশাসন পাল্টা যে যুক্তি খাড়া করুক না কেন, এখনো পর্যন্ত কিন্তু জনগণ বা পাঁচ পাবলিকের তারা আস্থা করাতে পারছে না। যে কোনো যুক্তি তারা দিচ্ছে, সেটা যুক্তির বদলে কুযুক্তি কোট আনকোট, সেটাই কিন্তু জনমানুষের প্রতিফলিত হচ্ছে। যে কত ডাল মে কুচ কালা হ্যায়, একে তো অভয়ার মৃত্যু, তারপরে যে রাজ্য প্রশাসনের ভূমিকা, পুলিশের ভূমিকা, অর্থাৎ ডাল মে কুচ কালা হ্যায়, কিছু না কিছু তো লুকানোর চেষ্টা হচ্ছে। এটাই ক্রমে কিন্তু ফ্লেয়ার আপ করতে 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 উঠছে এবং যত এইটা মানুষের কাছে যাচ্ছে যে কিছু একটা লুকাতে চাইছে, কিছু তথ্য গোপন করতে চাইছে, তত কিন্তু আমি যেটা বললাম, এই গণ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। না, আমি আজকে এই গণ আন্দোলন নিয়ে এই প্রতিবেদন পেশ করতে আসিনি। আমার এই প্রতিবেদনের আজকে মূল যেটা আলোচনা, সেটা হচ্ছে এতদিন ধরে যে একটা বলা হচ্ছে বা একটা কেন্দ্র কি করবে, কেন্দ্র এরপরে কি চুপ করে থাকবে, কেন্দ্র কি কোনো কঠিন সাংবিধানিক ধারা প্রয়োগ করবে, এইটা কিন্তু আবর্তিত হচ্ছে এবং আমরা অনেকেই দেখতে পাচ্ছি, যেমন নাগরিক সমাজ থেকে দাবি উঠছে, তেমন বিজেপিরও অনেকে বলতে শুরু করছেন রাষ্ট্রপতি শাসন জারি হোক। ফলে কেন্দ্র কি করবে, কেন্দ্রের কি অবস্থান অন্যান্য ক্ষেত্রেও। চলুন আমরা তিনটে ঘটনা বা তিনটে বিষয় তুলে ধরে বোঝানোর চেষ্টা করি যে বর্তমানে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের এই কেন্দ্র আর রাজ্যের সম্পর্ক, বা খুব বেশিভাবে বললে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর সম্পর্ক। কারণ এই সম্পর্কের ওপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করবে। প্রথমে আমরা দেখলাম যে খুব অল্প সময়ের মধ্যে, মাত্র 3 দিনের মধ্যে নরেন্দ্র মোদী আর কি 3বার, খুব অল্প সময়ের মধ্যে 3বার মহিলাদের ওপর অত্যাচার নিয়ে তিনি সরব হলেন। হ্যাঁ, তিনি নিঃসন্দেহে শুধুমাত্র আরজিকর ঘটনা বলেননি, কিন্তু আরজিকর ঘটনার পরে, এই নৃশংস ধর্ষণ ও খুনের পরে তিনি মুখ খুলেছেন। তিনি প্রথমে লালকেল্লা থেকে বলেছেন, তারপরে মহারাষ্ট্র থেকে বললেন, এবং তারপর যেটা করলেন শনিবার দিন, উনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পাশে নিয়ে বললেন। প্রতিবাদী প্রধানমন্ত্রী যেটা বললেন যে মহিলাদের ওপর এই অত্যাচার এর শেষ পর্যন্ত দেখা হবে বা এর কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। স্বাভাবিক, উনি প্রধানমন্ত্রী হিসাবে কোনো একটা যদি স্টেট তুলে ধরতেন, ফলে পাল্টা সমালোচনার বর্ষা তার দিকেও ধেয়ে আসতো। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য যখন হয়, কেন তিনি বলেন না, বা মণিপুরে তিনি কেন যাননি, এইসব নানা কথা উঠে আসতো। ফলে উনি কোনো স্পেসিফিক পশ্চিমবঙ্গ না বললেও समझदारों के लिए इशारा ही काफी होता है। এবার আসুন রাষ্ট্রপতিও কিন্তু মুখ খুলেছেন এবং তিনি পুরো ঘটনা আবার মুখটা খুলেছেন আরজি করের পরে, এবং তিনি সেখানে স্ট্রং ওয়ার্ড বলেছেন, ইনাফ ইজ এনাফ। এবং মহিলাদের ওপর যে নির্ভয়া কাণ্ডের পরও থেমে থাকেনি, মহিলাদের অত্যাচার থেমে থাকেনি, সেটা উনি ন্যারেট করেছেন। ফলে এই ইস্যুতে দুই সাংবিধানিক প্রধান তাদের মনোভাব কিন্তু স্পষ্ট। তারা কোনো অবস্থাতেই যে এই ইস্যুটা আর 5টা ইস্যুর মতো আর কি পাশ কাটিয়ে চলে যাবে বা কিছু নয়, তারা তাদের মনোভাবটা স্পষ্ট করে দিয়েছেন। এবার দেখুন, কোনো সরকার কি করবে সেটা তো সবসময় কথা বলে করে না, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ, যারা রাজনৈতিক নেতাদের, সরকারের বিভিন্ন কমেন্ট, নেতা মন্ত্রীদের, তার থেকে অনেক কিছু ধরে নিতে হয়। এবার আসুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 3টে ঘটনা, আবারও বলছি, যে 3টে ঘটনায় আপনারা বুঝতে পারবেন যে কেন্দ্র কিন্তু আর 1 ইঞ্চি জমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে প্রস্তুত নয়। সেটা কোনো ক্ষেত্রেই নয়। প্রতিটা ক্ষেত্রে আই অন আই, চোখে চোখ রেখে তারা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন বা প্রতিটা জায়গাকে তারা চ্যালেঞ্জ জানাচ্ছেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কোণঠাসা অবস্থায় আছেন,
সেই জায়গায় তারা জানেন যে পাল্টা কিছু বলার জায়গায় কিন্তু এখন এই সরকার নেই। যেমন প্রথম আসা যাক, সেটা হচ্ছে মুখ্য সচিব। মুখ্য সচিব 31 তারিখ অবসর নেওয়ার কথা ছিল বিবি গোপালিকার। সেখানে দাঁড়িয়ে উনি 3 মাসের এক্সটেনশন মে মাস থেকে পেয়েছেন। ফলে তৃণমূল সরকার ভেবেছিল উনি আর একটা এক্সটেনশন পাবেন। তাই জন্য কাউকে কিন্তু করা হয়নি, সেন্ট্রালের কাছে নাম পাঠানো হয়েছিল এবং যাকে বর্তমানে মুখ্য সচিব করা হলো সে মনোজ পন্তকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল সেচ দপ্তরে। অর্থাৎ রাজ্য বা নবান্নের যে চলন বা নবান্নের এই যে মনোজ পন্তকে পাঠিয়ে দেওয়া, তার মানে কোনো একটা জায়গায় তারা হয়তো ভেবেছিল আরও 3টে মাস এক্সটেনশন পাবে বিবি গোপালিকা। কিন্তু দেখলাম যে গোপালিকা কিন্তু এক্সটেনশন পেল না এবং সেই জায়গায় মনোজ পন্তকে আবার মুখ্য সচিব করে দেওয়া হলো। অর্থাৎ যে বিষয়টা খুব পরিষ্কার, সে রাজ্য সরকারের এক্ষেত্রে যে রাজ্য সরকার যে সুপারিশ করেছিল সেই সুপারিশ খারিজ হয়ে গেল। কিন্তু এই ঘটনার পরও ইন্টারেস্টিংলি আমরা দেখলাম যে রাজ্য প্রশাসনের তরফে কেউ কিন্তু একটা কোনো কথা বলল না যে কেন করা হলো না। মোদী সরকার আমরা বলেছিলাম বা যে কথাগুলো বলে যে বাংলার প্রতি বঞ্চনা বা ব্লা 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 একটা কোনো কথা তো বলে, কোনো একটা প্রতি আক্রমণ অন্য, কিন্তু এখানে কিন্তু চুপ করে থাকলো। কিন্তু একটা জিনিসে বুঝিয়ে দেওয়া হলো যে কোনো জায়গায় আর কি মুখ্য সচিবের যে পদ সেটা আর তারা 3 মাস এক্সটেনশন করবে না। এটা সরাসরি সরকারি কর্মীবর্গ প্রশাসন তারা কিন্তু সেই হিন্সটা দিয়ে দিল। অর্থাৎ এবং এই গোপালিকার বিরুদ্ধে আপনাদের হয়তো মনে আছে রাজ্যপাল তিনি কিন্তু সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন আর কি দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আমার জানা নেই যে রাজ্যপালের সেই চিঠিটাকেও এক্ষেত্রে এক্সটেনশন না পাওয়ার ক্ষেত্রে মান্যতা দেওয়া হয়েছে কিনা। অলরেডি 2 জন রাজ্যপালের চিঠির ভিত্তিতে এখনো পর্যন্ত যেটা খবর দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে যে 2 IPS এর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন শুরু হয়েছে এবং রাজ্যপাল কিন্তু গোপালিকার বিরুদ্ধেও চিঠি দিয়েছিলেন। এবার দ্বিতীয়টাতে আসুন, সেটা আমরা দেখতে পারলাম দিন 3-4 মধ্যে। সেটা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী নারী ও শিশু কল্যাণ মন্ত্রীকে চিঠি লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরই কিন্তু সপাটে জবাব অন্নপূর্ণা দেবীর। মুখ্যমন্ত্রী ফাঁসির দাবিতে এবং তাড়াতাড়ি ধর্ষণের মতো ধর্ষণ ও খুনের মতো জায়গায় ধর্ষণ সেখানে তাড়াতাড়ি মামলা ফয়সালার দাবিতে পরপর দুটো চিঠি লিখলেন। কোনো সময় উনি বলছেন যে খুব তাড়াতাড়ি এই মামলার ফয়সালা করতে হবে। শুধু এখানেই থেমে না থেকে উনি বিধানসভার অধিবেশনও ডেকেছেন। সেখানে দাঁড়িয়ে উনি যাতে তাড়াতাড়ি এই মামলা শেষ করা যায় সেটা যেমন উনি রাস্তায় বলছেন ফাঁসি চাই ফাঁসি চাই, তেমনি উনি সেখানে নারী ও শিশু কল্যাণ মন্ত্রীকে চিঠি লিখেছেন, প্রধানমন্ত্রীকে লিখেছেন। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী জবাব দিয়েছে। উনি প্রধানমন্ত্রী ভেবেছিলেন যে এটাও একটা সেন্সিটিভ ইস্যু, প্রধানমন্ত্রী কেন মুখ খুলছে না বলে একটা উনি পাল্টা প্রচার করবেন যে আমি তো প্রধানমন্ত্রীকে লিখলাম, সেখানে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী কেন জবাব দিচ্ছে। কিন্তু যে উত্তরগুলো আমরা দেখলাম সপাটে জবাব, যা আর কি সকালে ফোন এলে বিকালের মধ্যে উত্তর চলে আসছে, সেখানে যেটা উল্টে রাজ্য সরকারের ঘাড়ে পুরো দায়টা চাপিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে নতুন যে 3টি ফৌজদারি আইন এসেছে সেখানে যথেষ্ট উপাদান আছে যারা ধর্ষক যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। সেখানে পয়েন্ট বাই পয়েন্ট তুলে তুলে সেটা বলা হয়েছে। না, এখানেই শেষ নয়। সেখানে রাজ্য সরকার যে দাবি করেছে, স্বাভাবিক একটা চিঠিতে তো আর বলতে পারে না যে আপনারা এন্টায়ার মিথ্যা কথা বলছেন, সেটা কোনো একটা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে চিঠিতে সেটা বলতে পারেন না। কিন্তু তারা যে পয়েন্টগুলো রেজ করেছেন এবং সেখানে রাজ্য সরকারের যে গাফিলতি, রাজ্য সরকার যে সত্যের অপলাপ করছে সেটা কিন্তু চিঠির ক্ষণে ক্ষণে তারা তুলে ধরা হয়েছে এবং 48,600 পক্সো এবং ধর্ষণের মামলা যে এ রাজ্যে ঝুলে আছে সেটাও মনে করিয়ে দেওয়া হয়েছে। প্লাস যে ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলা হচ্ছে, সেই ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট সেইটা এখনো 11টা যে পক্সো মামলার আর কি দ্রুত বিচারের জন্য যে করা হয়নি সেটাও তারা জানিয়ে দিয়েছে। এরা যেটা চেষ্টা করেছিল মোট 88টা কোর্ট খোলা হয়েছে পক্সো কোর্ট, আর কি পক্সো কোর্ট আর পক্সো
ফাস্ট ট্র্যাক কোর্ট যে এক নয় সেটা কিন্তু রাজ্যকে পাল্টা জবাব দিয়ে জানিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 88টা ফাস্ট ট্র্যাক কোর্ট করেছি বলে যে চিঠি দিয়েছেন, তার পাল্টা এরা বলেছে ফাস্ট ট্র্যাক কোর্ট আর ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট এক নয়। যেমন ফাস্ট ট্র্যাক কোর্টে তো এই যে এমপি এমএলএ এদের মামলা পর্যন্ত ফাস্ট ট্র্যাক কোর্টে হয়, ফলে ফাস্ট ট্র্যাক কোর্ট আর ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টটা কিন্তু এই নারী ধর্ষণ এবং এই পক্স বাচ্চাদের জন্য, এইটাই এদের জন্যই মেইনলি এটা করা হয়েছে। কিন্তু রাজ্য সরকার কিন্তু অন্যান্য রাজ্য করলেও রাজ্য সরকার কিন্তু করে উঠতে পারেনি, ফলে সেটা পরিষ্কার করে বলেছে। এবং সেখানে দেখুন আইন আছে, আদালত আছে, মধ্যখানে যেটা দরকার সেটা হচ্ছে আপনার উইল, পলিটিক্যাল উইল। সেই পলিটিক্যাল উইলের অভাবে কি তৃণমূলের শাসনে দেখা যাচ্ছে। এবং আইন এবং আদালত থাকলে আরেকটা জায়গায় দরকার, সেটা তদন্তটা ঠিক পথে চালিয়ে নিয়ে যাওয়া। যে তদন্ত আমরা দেখেছিলাম কামদুনির ক্ষেত্রে হয়নি, কারণ ওখানেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফাস্ট ট্র্যাক কোর্টে এটার বিচার হবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি 13 সালে বলে থাকেন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে, তাহলে নিশ্চয়ই ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল, তাহলে বিচারটা হলো না কেন এতদিনে, সেই প্রশ্ন তো উঠবেই। তাই এবার আমি যেটা আমার যেটা বলার জায়গা সেটা হচ্ছে আর কি, রাজ্য সরকারকে 1 ইঞ্চি জমি কিন্তু কেন্দ্র ছাড়লো না। চিঠিটা মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে যেমন পাঠিয়েছিলেন, নিশ্চয়ই মেল বা যাই হোক কিছু, সঙ্গে সঙ্গে উনি ফেসবুকেও দিয়ে দেন। ফলে বোঝাই যাচ্ছে এই রাজ্যটা পাল্টা ন্যারেটিভ ক্রিয়েট করতে চাইছে। এখন তো সুবিধা হয়ে গেছে, রাজ্য আর কেন্দ্রের মধ্যে চিঠি চালাচালি যখন আসে তারা এক্স হ্যান্ডেলেও দিয়ে দেয়। পাশাপাশি অন্নপূর্ণা দেবীও কিন্তু সরাসরি এক্স হ্যান্ডেলেই চিঠিটা পোস্ট করে তাদের রিবটল সেটা কিন্তু দিয়ে দিয়েছে। অর্থাৎ 1টা ইঞ্চি জমি এক্ষেত্রেও কিন্তু ছাড়া হলো না। প্রথমটা যদি গোপালিকাকে দেওয়া হয়নি, তাদের কঠোর মনোভাব দেখিয়ে দেওয়া হয়েছে। এখানেও যে রাজ্য সরকারের কাজকে তারা কিন্তু 1টা ইঞ্চি, রাজ্য সরকার যে তথ্য প্রচার করছে সেই তথ্য এবং যে দিয়ে যারা রাজ্য সরকার যে বিভ্রান্তি ছড়াচ্ছে বা রাজ্য সরকার যে সত্যর কথা বলছে না, এটা লেখা যায় না বলে তারা কিন্তু ওই যে বুজরুকি যেটাই বলুন দেওয়ার চেষ্টা, সেটা কিন্তু তাদের চিঠিতে তারা সামনে নিয়ে আসছে। তাহলে আমরা এখনো পর্যন্ত দেখলাম প্রধানমন্ত্রীর বক্তব্য, রাষ্ট্রপতির বক্তব্য, চিফ সেক্রেটারিকে এক্সটেনশন আর না দেওয়া এবং অন্নপূর্ণা দেবীর চিঠি। না, এখানেই শেষ নয়। ঠিক আমরা যখন ওই প্রতিবেদন করছি তার 2 দিন আগে আমরা কি দেখলাম, যে রাজ্যপাল সিভি আনন্দ বোস অভয়ার বাবা মায়ের একটা চিঠি নিয়ে উনি সোজা চলে গেলেন হচ্ছে অমিত শাহর সঙ্গে দেখা করতে। এবং উনি নিজেই এক্স হ্যান্ডেলে বললেন তার বাবা মা তাকে একটা চিঠি দিয়েছে, সেই চিঠি দিয়ে তিনি অমিত শাহর সঙ্গে দেখা করতে এসছেন। এবার আপনারা পারলে দেখে নেবেন, শনিবার দিন দূরদর্শন উনি একটি ইন্টারভিউ দিয়েছেন দূরদর্শনের প্রতিনিধিকে। সেখানে উনি নিজেই জানিয়েছেন যে তার বাবা মা যে চিঠিটা দিয়েছে সেই চিঠিতে তার বাবা মা চান 9 তারিখের ঘটনার স্পেসিফিক কি হয়েছিল সেই জিনিস তারা কিন্তু জানতে চান। কি হয়েছিল তাদের মেয়ের সঙ্গে, কারা খুন করেছিল, এর পেছনে কারা আছে, প্রতিটা ঘটনা কিন্তু তারা জানতে চান। সত্যি তাদের অভয়ের বাবা মার তো জানার অধিকার আছেই তার মেয়ের সাথে কি হয়েছিল। তার মানে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে তারা যখন রাজ্যপালকে চিঠিটা দিলেন তার মানে পুরো জিনিসটা কিন্তু আবারও সেন্ট্রালের কোর্টেই বলটা চলে গেল। কারণ অলরেডি সেখানে তারা বারবার করে যেটা বলা হচ্ছে যে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের ওপরে তার বাবা মা যে সন্তুষ্ট নয়, তার তদন্ত নিয়ে যে সন্তুষ্ট নয়, তারা যে কিছু গোপন করতে চাইছে, তারা যে কিছু লুকাতে চাইছে, হসপিটাল থেকে আসা ফোন কল যে তার মেয়ের আত্মহত্যা করেছে, প্লাস তারা সন্দেহ প্রকাশ করছেন বারবার করে যে তার মেয়ের দেহটা যেখানে পড়েছিল ঘেরা ছিল না, এবং বারবার করে সেই জিনিসটা উঠে আসছে। এবং তারা এখন সরাসরি মুখ্যমন্ত্রীকেও চ্যালেঞ্জ করছেন যে মুখ্যমন্ত্রী একদিকে বলছেন সিবিআই তদন্ত চাইছেন, আবার রাস্তায় নেবে তার বিরোধিতা করছেন কেন। এই জায়গায় ইন্টারেস্টিং হচ্ছে তার বাবা মার চিঠি লেখা, সেই চিঠিটা তারা রাজ্যপালকে লিখলেন এবং রাজ্যপাল সোজা চলে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তো বিচার চাইতে। এবং সেখানে দাঁড়িয়ে রাজ্যপাল যেটা বললেন, আমি সরাসরি বলবো না, কিন্তু কনস্টিটিউশনের এটা একেবারেই নীতির বিষয় নিশ্চয়ই, তার সঙ্গে আমার যেটা মনে হয় সেটা অনেকটা রাজনৈতিক সিদ্ধান্ত, পলিটিক্যাল সিদ্ধান্ত। সে কনস্টিটিউশনাল এক প্রভিশন আছে, সঠিক সময় সঠিক আর কি পদক্ষেপ নেওয়া হবে। পশ্চিমবঙ্গের মানুষকে আর কি সংবিধানে পশ্চিমবঙ্গের মানুষকে রেহাই দেওয়া হবে। রাজ্যপাল কি বলতে চাইলেন
সংবিধানের কোন রেহাইয়ের কথা বললেন সেটা কিন্তু পরিষ্কার না বললেও কেন্দ্র যে একটা পদক্ষেপ নিতে চলেছে সেটা কি এখনো পর্যন্ত জানা না গেল, সেটা কিন্তু একটা পদক্ষেপ খুব তাড়াতাড়ি নেওয়ার জায়গায় আসছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। দেখুন, নরেন্দ্র মোদীকে সবসময় আর কি বিরোধীরা বলে যায় যে স্বৈরাচারী, গণতন্ত্র মানেন না, নানা রকম প্রচার, যেটা ইসবার 400 পারের সময় বলা হলো যে এটা কেন করা হয়েছে, সংবিধান সংশোধন করে দেবে, এটাই তো লোকসভা নির্বাচনের আগে বিরোধীরা বলেছিল। এবং তাই জন্য দাঁড়িয়ে অনেকে, সেখানে বিজেপি সাংসদরাও বলেছিলেন যে হ্যাঁ সংবিধান চেঞ্জ হবে, হিন্দু রাষ্ট্র হবে। সেটার পর কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর 2টো টার্ম হয়ে গেছে, এটা 3rd টার্ম, সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা জায়গাও রাষ্ট্রপতি শাসন জারি হয়নি। একমাত্র উত্তরাখণ্ডে হয়েছিল, সব দলবদল 2016 সালে সব দলবদল করেছিল, কোনো রকম জায়গা ছিল না, তখন কিছুদিনের জন্য হয়েছিল। কিন্তু গত 10 বছরে কোনো জায়গায় কোনো সরকারকে ফেলে দেওয়া হয়নি বা ভেঙে দেওয়া হয়নি, যেটা ইন্দিরা গান্ধীর সময় কংগ্রেস আমলে প্রায় 50 বার নির্বাচিত সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এবার কি হবে? কারণ অলরেডি সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে যে গত 30 বছরে এক বিচারপতি তারা দেখেননি যে এরকম ভাবে পুলিশ তদন্ত করতে পারে। চলুন দাঁড়িয়ে থাকি, দেখি আমরা। কারণ দুটো বিষয় আমরা দেখলাম, যে যেটা আপনাদের বললাম, একটা হচ্ছে গোপালিকাকে এক্সটেনশন দেওয়া হলো না, দ্বিতীয় হচ্ছে অন্নপূর্ণা দেবীর চিঠি, তৃতীয় রাজ্যপালের যে মন্তব্য সেটা কি, কতটা কড়া। আপনারাও নজর রাখুন, আমরাও নজর রাখছি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।